হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ, 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেফতার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে। র্যাব বিলুপ্তি চান পা হারানো লিমন। আমাকে যারা পঙ্গু করে দিচ্ছে, প্রথম চাওয়া আমার তাদের বিচার, সুষ্ঠু বিচার চাই। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক, 3-0 তত্ত্ব উপস্থাপন করবেন ডক্টর ইউনূস। এবং অর্থ পাচারকারী চক্রের বিরুদ্ধে মেগা অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অবৈধ বাংলাদেশি ধরতে 8 ঘন্টার অভিযান। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। তাছাড়া ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে র্যাবের বিলুপ্তি চেয়েছেন পা হারানো লিমন। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিদেশি পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে জারি হচ্ছে রেড নোটিশ। এ বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে নারকীয় হত্যাযজ্ঞ চলে রাজধানীর যাত্রাবাড়িতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায়। ওই এলাকায় গণহত্যা, লাশগুম, আলামত নষ্টের অভিযোগে মঙ্গলবার 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন, সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। যারা অপরাধ করেছেন, নিষ্ঠুরতা গণহত্যার সাথে আছেন, তারা ছাড় পাবেন না। গণহত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। সত্যতা যাচাই তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছে আদালত সেই অনুমতি দিয়েছেন। এদিকে 2011 সালের 23 মার্চ র্যাবের গুলিতে পা হারানো লিমন এবার অভিযোগ দিলেন এই ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক, র্যাবের সাবেক সহকারী মহাপরিচালক জিয়াউল হাসান সহ 9 জনের নাম উল্লেখ করে এই অভিযোগ দেন তিনি। এই 13টা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি, অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য। আপনারা জানেন যে কখনো ন্যায় বিচারটা পাইনি, বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল। দীর্ঘ 13 বছরেও নির্মম এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় উদ্বেগ জানিয়ে সন্ত্রাসের সংগঠন হিসেবে র্যাব বিলুপ্তির দাবি জানান লিমন। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। আজ সম্মেলনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে নিজের 3-0 ধারণাকে পুনরায় উপস্থাপন করবেন ডক্টর ইউনূস। বাকুতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বাকুতে জলবায়ু সম্মেলনের প্রথম দিনে অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন তিনি। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এরদোয়ান। এছাড়া বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, আলবেনিয়া, লিখটেনস্টাইন, মন্টেনেগ্রো এবং ঘানা সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন তিনি।
এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বিশ্বকে দারিদ্র্য, দূষণ এবং বেকারত্ব মুক্ত করতে ডক্টর ইউনূসের নিজস্ব তত্ত্ব পুনরায় এ সম্মেলনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। আমরা যে ওয়েস্টটা তৈরি করি বা যেই পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট আমরা প্রতিনিয়ত তৈরি করছি, সেই জায়গাটা নতুন করে ভাবনার একটা চিন্তা করতে হবে। উনি অলরেডি আপনি জানেন, বিফোর হি টুক ওভার, ওনার একটা 3-0 উপরে উনি একটা বই লিখেছেন, এটা নিয়ে অনেক বলেছেন। আপনি জানেন 3-0 হচ্ছে যে জিরো ওয়েস্ট, মানে জিরো কার্বন ফুটপ্রিন্ট, জিরো নেট ওয়েলথ কনসেন্ট্রেশন এবং জিরো আনএমপ্লয়মেন্ট। উনি বলেছেন আমরা যদি রিনিউয়েবলে সুইচ করি, আমরা যদি নতুন একটা সাস্টেনেবল লাইফ স্টাইলে যাই এবং আমরা যদি সবাই এন্টারপ্রেনারশিপে জোর দেই, অবশ্যই আমরা নতুন একটা সিভিলাইজেশন করতে পারবো। আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও দেখা করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তাইয়েব। 1000 বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়টিতে ডক্টর ইউনূসকে বক্তৃতা দেওয়ার আহ্বান জানান গ্র্যান্ড ইমাম। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে লেখাপড়া করার সুযোগের ঘোষণা আসবে বলেও জানান তিনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জন্য শুধু ঋণের পরিমাণ না বাড়িয়ে অর্থ সহায়তা বাড়াতে হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। আজারবাইজানের রাজধানী বাকুতে চলা COP29 জলবায়ু সম্মেলনে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। শুধু লোন দিলে হবে না, কারণ লোনটা তো আমাদেরকে তো ফেরত দিতে হবে। তো আমরা যে ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স করতে গিয়ে এক্সট্রা লোন নিয়ে ফেলি, দ্যাটস নট এ গুড আউটকাম। তো দ্য কোয়ালিটি অফ ফান্ডিং নিডস টু বি বেটার। আরো বেশি গ্রান্ট হতে হবে, আরো বেশি ইকুইটি হতে হবে, শুধু লোন বা ডেট না, ঋণ না। এটা হলো একটা। আরেকটা কোয়ালিটি অফ ফাইন্যান্সের মধ্যে হলো, ওরা অনেকে বলতে চায় যে প্রাইভেট সেক্টর ফান্ডিং আরো বেশি, কমার্শিয়াল ফান্ডিং আরো বেশি দেওয়া দরকার। এটাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রাইভেট সেক্টর ফান্ডিং শুড নট ক্রাউড আউট পাবলিক সেক্টর ফান্ডিং। পাবলিকটা লাগবে, কনসেশনাল লাগবে, গ্রান্ট লাগবে, এগুলো যেন সাবস্টিটিউট না হয়ে যায়, এটা যেন রিপ্লেস না হয়ে যায় উইথ কমার্শিয়াল ফান্ডিং। অর্থ পাচারকারী আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মেগা অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। কলকাতায় বাংলাদেশি অনুপ্রবেশকারী কয়েকজনও আছে সন্দেহভাজনদের তালিকায়। অবৈধ বাংলাদেশিদের ধরতে প্রায় 8 ঘন্টা ধরে চলে ইডির এই অভিযান। উত্তর 24 পরগনা, কলকাতা সহ 12টি স্থানে চলছে তল্লাশি। ঝাড়খণ্ডের একটি আদালতে দায়ের হওয়া অর্থ পাচার মামলার জেরে এই অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনে বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। মোহাম্মদ ওয়ালিউল্লাহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ লিয়াকত আলী। আরও উপস্থিত ছিলেন মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশিদ, হুসাইন মোহাম্মদ শাখওয়াত, আসিফ হক রূপু, জাহিদুল ইসলাম জাহিদ, মোহাম্মদ রুহুল আমিন, সালাউদ্দিন রিক্তা সহ চীন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। তুফানের পর 2 বাংলায় একসাথে মুক্তি পেতে চলেছে শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি। বাংলাদেশে ভারত সহ বিশ্বের 20টি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দরদ। এ নিয়ে চলতি বছর শাকিবের 3য় সিনেমা এটি। সেই দরদের আনুষ্ঠানিকতায় কলকাতায় এলেন 2 বাংলার ভাইজান শাকিব খান। সোমবার 11 নভেম্বর সন্ধ্যায় কলকাতার 5 তারা হোটেলে তাজ বেঙ্গলে শাকিব খানের উপস্থিতিতে জাঁকালো অনুষ্ঠানে এসকে মুভিজের নতুন 18টি ছবির আনুষ্ঠানিক ঘোষণা হলো। নতুন এই 18টি ছবি মুক্তি পেতে চলেছে এসকে মুভিজ প্রযোজনায়। তার মধ্যে অন্যতম হলো শাকিব খান, সোনাল চৌহান অভিনীত দরদ। দীর্ঘদিন ধরে এসকে মুভিজের সঙ্গে কাজ করা এবং তুফানের পর দরদের সাফল্য নিয়ে যথেষ্টই আশাবাদী শাকিব। একসাথে এই নিয়ে 2টো ছবি রিলিজ হতে যাচ্ছে। তুফান রিলিজ ছবিটা করতে জাস্ট কিছু জোরে 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 স্পেশালি 2 বাংলার একসাথে এই নিয়ে 2টো ছবি রিলিজ হতে যাচ্ছে। তুফান রিলিজ হয়েছে, এখন দরদ রিলিজ হচ্ছে। সো সব মিলিয়ে খুব ভালো যাচ্ছে। বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন লিটনের স্মরণে আলোচনা ও শোকসভা করেছে মালয়েশিয়া যুবদল।
11 নভেম্বর রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনোতাংয়ের বাংলাদেশি মসজিদে বাদ জোহর এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মণ্ডলের তত্ত্বাবধানে অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শোকসভায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন লিটনের কর্ম ও জীবনের স্মৃতিচারণ করেন উপস্থিত নেতাকর্মীবৃন্দ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি স্পেন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 11 নভেম্বর মাদ্রিদে একটি রেস্তোরাঁয় আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি স্পেন শাখার সভাপতি জামাল উদ্দিন মনির। সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি নিয়ে আলোচনা করেন। বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা ও জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কারণে মোট 930 জন অভিবাসীর নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। সোমবার 11 নভেম্বর কুয়েতে একদিনে রেকর্ড সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হচ্ছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম গালফ নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ফাহাদ আল ইউসেফ এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার এই 930 জনের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যাবতীয় নথি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সভার পরবর্তী বৈঠকে সেসব পর্যালোচনা ও অনুমোদন শেষে স্বাক্ষর করা হবে। নথিপত্র স্বাক্ষর হওয়া মাত্র নাগরিকত্ব বাতিল হবে তাদের। ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। ঋণের অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 একটি সাইড ইভেন্টে বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই মন্তব্য করেন। বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়নে এ গ্লোবাল কনভারসেশন অ্যাক্সেস টু ফিন্যান্স ফর স্মল স্কেল ফার্মার্স শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানটি পরিচালনা করেন, যেখানে নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন পারমার ডাচ যুবরাজ জাইম বার্নাডো উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। অধ্যাপক ইউনুস বলেন, একজন কৃষক উদ্যোক্তা হতে পারেন যদি তাকে ঋণের সুযোগ দেয়া হয়। তিনি বলেন, প্রতিটি ব্যবসার জন্য অর্থ ও বিনিয়োগ প্রয়োজন। একজন কৃষক কেবল ফসল উৎপাদনই করেন না, বাজারে বিক্রিও করেন। They don't deserve credit. Now he says credit without collateral. But he did that. It worked. Today it became very famous all over the world. Microcredit, they even gave me a Nobel Prize for that. So it's established. So the question of addressing this particular segment in the agricultural sector should be resolved in that spirit, that it can be done. You have to redesign the financial system itself. Old style of financial system will not work. Today, all you have is a card. That's all. That will entitle you to all the transactions that you want to make with any financial institutions. It will be, as I said, the human right is the establishment of that human right. This little card allows you to transact and so on, as long as you follow the rules. If you don't follow the rules, there are things that the system will work with you to make sure you go back to the rail again. You start running again. So that's what the financial system should be. Whether it's a small farmer, whether it's a farm worker, doesn't matter. Worker has a right too. He can have this entitlement card for him or her to make that. And we emphasize the women. 100% women. That's what we did. It kind of defying all the norms. They will not touch the men, because man is the only person who can transact with an institution. We said, forget about men. We go straight to the women who never saw in an institution in her life.